বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন। হাদির মৃত্যুতে জাতিসংঘের কড়া বার্তা, সব পথ বন্ধ হলো ইউনূস সরকারের, পদত্যাগ ছাড়া উপায় নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহীন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয়। জানা যায়, শাহীন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত। শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান, 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহীন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3-4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্টে প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। সূত্র বলছে, হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার 2 জন ছাত্রলীগ নেতাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন তুর্ক। বিবৃতিতে তুর্ক বলেন, হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। একই সঙ্গে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ভলকার তুর্ক আরও বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হচ্ছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে ভলকার তুর্ক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, প্রতিহিংসা এবং প্রতিশোধ কেবল বিভাজন বাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং এর পরের সহিংসতার ঘটনায় দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক্সে এক পোস্টে আহ্বান জানায় লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি।
সেখানে উল্লেখ করা হয়, সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও সায়নটের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয়। এছাড়া ধর্ম অবমাননার অভিযোগের পর হিন্দু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। এসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব ঘটনায় মানুষ আহত হয়েছেন, সম্পত্তি ধ্বংস হয়েছে, এমনকি প্রাণহানিও ঘটেছে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেবে সরকার। বিমানবন্দর থেকেই তিনি এসএসএফ এর নিরাপত্তা বলয়ে থাকবেন বলে সরকারি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। জাতীয় নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয়। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত 2রা ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই দিন দুপুর থেকে খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে এসএসএফ দায়িত্ব পালন শুরু করে। খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হতে পারে সরকারের তরফ থেকে। এর আগে এই সুবিধা পেতে সরকারের সংশ্লিষ্টদের কাছে আগ্রহ প্রকাশ করে বিএনপি। তারেক রহমান ছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকেও এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হতে পারে বলে আলোচনা আছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গাড়ি ভাড়া দেয়া ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন। হাদিকে গুলি করার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তি ও সোর্সের তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ফয়সালকে পালানোর জন্য গাড়িতে সহায়তা করেন। তিনি বলেন, অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। আমার রেন্টে কার থেকে আগেও সে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসতো। 9 মাস আগে তার সঙ্গে আমার পরিচয়, কিন্তু গত 3 মাস আমাদের কোনো সাক্ষাৎ নেই। তিনি বলেন, আমি গাড়ির ব্যবসা করি, সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। গত বুধবারও আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া যায়, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায়, কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল, আর আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটা দেই। তার কাছে জানতে চাওয়া হয় ওই ড্রাইভারকে চেনেন কিনা। নুরুজ্জামান বলেন, হ্যাঁ। কোথায় আছেন তিনি জানতে চাইলে নুরুজ্জামান বলেন, টিভিতে আছে, আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে। নুরুজ্জামান বলেন, শুক্রবার ফোন করে বলে, ভাই আমি বিয়ে করেছি, আপনার ভাবিকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে, গাড়িটা মৎস্য ভবন পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবন যান। ফয়সাল আবার ফোন দিয়ে গাড়ি আগারগাঁও পাঠিয়ে দিতে বলে। আমি তখন ফয়সালকে বলি সুমন ভাইকে ফোন দিতে। পরে তারা যোগাযোগ করে। তিনি বলেন, দুষ্টু লোকটার সঙ্গে আমার যখন পরিচয় তখন তার লম্বা চুল ছিল, এখন টিভিতে দেখি ছোট ছোট চুল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। খবর আল জাজিরার। এক বিবৃতিতে হাইকমিশনের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান।